আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা 10 মিনিট লেট হয়ে গেল। আসলে এটা সেট আপ করতে একটু লেট হয়ে গেছে, আমি আগে খেয়াল করি নাই। এনিওয়ে, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? ওকে, যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাকে একটু কমেন্টে জানান তো দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করে দিব। অলরেডি 10টা 15 বেজে গেছে, লেট হয়ে গেছে আমাদের। ওকে, ফাহমিদা জান্নাত বলছে অল ক্লিয়ার। তাহলে কথাবার্তা সব ঠিক আছে, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করি। পরীক্ষার আগের সময় সময় নষ্ট করা যাবে না। সবার পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারের পরীক্ষা 27 তারিখ থেকে শুরু, তাই না? আজকে হচ্ছে 13 তারিখ, মানে 13 তারিখ, অলরেডি 14 তারিখ হয়ে গেছে। তাহলে আর তোমাদের বাকি আছে 13 দিন, তারপরে ফাইনাল এক্সাম শুরু। আমরা সময় নষ্ট না করে আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মেকানিক্স এর উপরে, অনার্স ফার্স্ট ইয়ারের ফিজিক্স ডিপার্টমেন্টে যারা আছেন। এটা হচ্ছে মেজর কোর্স মেকানিক্স। শিজুকা বলছে ক্লাসটা কি পরে রেকর্ডেড থাকবে? ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকে 15 দিন, না যেন 20 দিন থাকে, তারপরে অটো ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা, আপনারা অলরেডি হচ্ছে মেজর কোর্সগুলোর সাজেশন আমি দিয়ে দিছি অনেক আগেই। ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা সেটা পাইছেন সাজেশন। এখন যারা মাত্র পড়াশোনা শুরু করছেন, হ্যাঁ, আগে থেকে বছরের শুরু থেকে পড়েন নাই, মাত্র পড়াশোনা শুরু করছেন, আপনাদের জন্য হচ্ছে পুরা কোর্স এখন, মানে পুরা বই তো শেষ করার সময় নাই। আপনি হচ্ছে কি করবেন, যে সাজেশন গুলা দিছি সেই সাজেশন গুলা সলভ করার চেষ্টা করবেন, মানে ওগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সাজেশনটা কমপ্লিট করবেন। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা মেইনলি হচ্ছে যে সকল ম্যাথ পরীক্ষায় আসবে ম্যাথ গুলা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই, এটা যদিও যারা সাজেশনের ভিডিওতে দেখছেন ওখানে বলছি যে আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আগের মতো নাই। আগে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এরকম করে 3টা বিভাগের মধ্যে কোয়েশ্চেন থাকতো। এখনকার প্রশ্ন প্যাটার্ন হচ্ছে কি অনেকটা এই সৃজনশীলের মতো করে এরকম থাকে আর কি, যে 1 নাম্বার একটা প্রশ্ন থাকবে, এখানে কতে ধরেন যে আপনাকে কোনো একটা প্রুফ দিয়ে বললো যে স্টোকস থিওরাম প্রুফ করো, এবং সাথে হচ্ছে খতে হচ্ছে আপনাকে একটা ম্যাথ দিয়ে দিতে পারে। এই দুইটা মিলে হচ্ছে আপনাকে 10 মার্কস। এখন আপনি এইটা আনসার করবেন আর এটা আনসার করবেন না, এরকম হবে না। যেটা টাচ করবেন পুরোটা আনসার করতে হবে। সেম এরকম 2 নম্বরে গিয়ে আপনি কোনো একটা থিওরি পাবেন ধরেন, তার সাথে হচ্ছে এডিশনাল আরেকটা ছোট আরেকটা প্রশ্ন থাকবে, এরকম, ঠিক আছে? হয়তো সংজ্ঞা টাইপের কিছু থাকতে পারে আর একটা প্রতিপাদন টাইপের থাকতে পারে, এরকম। এখন আপনি যেটা টাচ করবেন, যদি 1 নাম্বার টাচ করেন তাহলে পুরোটা আনসার করতে হবে। এমন না যে একের ক আপনি এখান থেকে আনসার করবেন আর দুইয়ের খ এখান থেকে আনসার করবেন, এরকম করা যাবে না। যে কোনো একটা সেট পুরো আপনাকে আনসার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আগে যে জ্ঞানমূলক প্রশ্ন বা ক বিভাগে যে প্রশ্নগুলো আসতো সংজ্ঞা টাইপের জিনিসপত্র, এরকম 2টা বা 3টা সংজ্ঞা হচ্ছে কতে দিতে পারে, আর খতে একটা বড় প্রতিপাদন দিতে পারে, টোটাল 10 মার্কস এরকম থাকবে। বুঝতে পারছেন? আর যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন, আপনাদের সিলেবাস মানে আগের সিলেবাসে পরীক্ষা হবে, আগের প্যাটার্নেই পরীক্ষা হবে। বুঝতে পারছেন? আর যারা নতুন মানে 24-25 সেশনে যারা আছেন তাদের হচ্ছে এই প্যাটার্নে প্রশ্ন হবে, এরকম 1 2 3 4 এরকম। এখান থেকে আপনাকে 8টা সেট আনসার করতে হবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আচ্ছা,
প্রথম চ্যাপ্টার 1 হচ্ছে ভেক্টর এলজেব্রা। এলজেব্রা না যেন অ্যানালাইসিস কিছু একটা হবে, ভেক্টর এলজেব্রা। এখানের মধ্যে হচ্ছে আমাদের ভেক্টর সংক্রান্ত যাবতীয় আলাপ আলোচনা এখানে হয়। তো এই চ্যাপ্টার থেকে একটা একটা সেট কোশ্চেন তো আপনি মাস্ট পাচ্ছেন। ওই যে সাজেশনের মধ্যে যে দিয়ে দিছি স্টোকস আর হচ্ছে সরি কোনটা দিছিলাম, গ্রিনস আর মনে হয় গস থিওরাম দিছিলাম, ওই দুইটা থেকে একটা আসবেই। আর তার সাথে হচ্ছে ম্যাথ আসবে, এখন আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে যে এই মেকানিক্স কোর্সের মধ্যে যে গাণিতিক প্রশ্নগুলো আছে, যেগুলো আমি সাজেশনে দেই নাই, বলছিলাম লাইভ ক্লাস করাবো। তো ওই গাণিতিক প্রশ্ন কি কি আসতে পারে, আপনি যদি এ প্লাসের টার্গেট নিয়ে শুধু মানে এ প্লাসের টার্গেটে পড়াশোনা করেন, তাহলে গাণিতিক অংশ অবশ্যই সলভ করতে হবে, তা না হলে আপনি ফুল মার্ক আনসার করে আসতে পারবেন না। এখন দেখেন একদম শুরুতে ডট গুণ এবং ক্রস গুণ, ডট এন্ড ক্রস প্রোডাক্ট, এগুলা কিন্তু আপনারা হচ্ছে পড়ে আসছেন, তাই না? ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে পড়ে আসছেন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। আমি একটু 2 মিনিটে এটা একটু মনে করাই দিই, তারপরে আমরা আমাদের মেইন অংশে চলে যাব। দুইটা ভেক্টরের ডট কিভাবে বের করে, এ এবং বি ভেক্টর এই দুইটার ডট প্রোডাক্ট হয় এ ভেক্টরের মান, তার সাথে বি ভেক্টরের মানকে গুণ করতে হয় ইনটু কোসাইন অফ এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম। তাহলে এ ডট বি ইকুয়ালস টু, এটাকে আমরা শর্টে কি লিখতে পারি, এ ভেক্টরের মান সাথে বি ভেক্টরের মান তার সাথে হচ্ছে cos অফ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে কি এ ডট বি। যদি আমরা চিত্রের মধ্যে দেখতে চাই, এটা হচ্ছে এ ভেক্টর, এটা মনে করো যে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এ ভেক্টর বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে ডট প্রোডাক্টের মান হবে কি এ বি কস আলফা। এবং এটার কোনো কি বলে ডিরেকশন নাই, যে দেখেন এখানে এই পাশে কোনো আই জে কে বা কোনো ভেক্টর নাই, এটা একটা মান প্রকাশ করে। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি বি থেকে এ এর উপর একটা লম্ব টানি, যদি একটা লম্ব টানি, এটা যদি বি হয়, তাহলে এখান থেকে এতটুকু কি বি কজ আলফা কিনা, বি কজ আলফা। তাহলে এই যে বি কজ আলফা, এই যে বি কজ আলফা, এটা উপাংশ কার? এই যে বি কজ আলফা এটা কার? বি এর উপাংশ না, বা বি এর লম্বাংশ বলতে পারি আমরা। বি এর লম্বাংশ কার দিকে? এ এর দিকে। বি এর লম্বাংশ কোন ভেক্টরের উপরে বা কোন ভেক্টরের দিকে? এ ভেক্টরের দিকে। তাহলে বি কজ আলফা এই জিনিসের নাম কি? এই জিনিসের নাম হচ্ছে বি ভেক্টরের লম্বাংশ এ ভেক্টরের দিকে। এবং লম্বাংশ দিয়ে শুধু মান বুঝায়, সাথে যদি আমি দিক উল্লেখ করে দেই, এটাকে এক কথায় বলা যায় বি ভেক্টর এর উপাংশ। বি ভেক্টরের উপাংশ মাস্ট দিক উল্লেখ করতে হবে, কোন দিকে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, দিয়ে যদি আমাকে বলে যে বি ভেক্টরের লম্বাংশ বের করো, তাহলে আমি মেইনলি কি করব, বি কজ আলফাটা বের করব। এটা একটু মনে রাখেন। তাহলে বি ভেক্টরের লম্বাংশ হবে বি কজ আলফা ইকুয়ালস টু, এই যে বি কজ আলফা ইকুয়ালস টু এ, এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে এখানে ডট গুণের মান বসবে, নিচে হচ্ছে এ ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, বি ভেক্টরের লম্বাংশ কার দিকে? এ ভেক্টরের দিকে। বি ভেক্টরের লম্বাংশ কার দিকে? এ ভেক্টরের দিকে। সেম আমি যদি এ কজ আলফা বের করি, এ কজ আলফা, এটা আমাকে কি দিবে? এ কজ আলফা ইকুয়ালস টু কি হবে দেখো, এ কজ আলফা, বিটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এ ডট বি, নিচে হচ্ছে বি দিয়ে ভাগ হয়ে যাবে। এ কজ আলফা দিয়ে আমাকে তাহলে কি বোঝাচ্ছে, এ ভেক্টরের লম্বাংশ কার দিকে? বি এর দিকে। এটার বাংলা কথার মানে হচ্ছে এ ভেক্টর এর লম্বাংশ কার দিকে? বি ভেক্টরের দিকে, বি ভেক্টর এর দিকে। ওকে, এ ভেক্টরের লম্বাংশ বি ভেক্টরের দিকে। এত কমেন্ট করছে কেডা? অরবিন্দ প্রণয়, এ হচ্ছে আমার ফ্রেন্ড, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে মাস্টার্স মনে হয় কমপ্লিট করে ফেলছে, এখানে ঢং করতে চাইছে। আচ্ছা, আর কে?
আরশিয়া নূর মেহের, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে জানায় কোথাও কোনো সমস্যা হইলে। আমার কোনো ইমপ্রুভমেন্ট নাই, শেষ, অনার্স মাস্টার সব শেষ, পাস করে ফেলছি, বুঝছস, পাস করে ফেলছি কোনো রকমে, টেনে টুনে, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আসেন তাহলে এইটা আমরা এই অংশটা মাথায় রাখবো। এখন আসেন এখান থেকে অঙ্ক আসে পরীক্ষায়, আমরা একটু অঙ্কটা দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে, এ ভেক্টর দেওয়া আছে, এ ইকুয়াল টু টুয়াইস আই প্লাস জে কেপ মাইনাস 3 কে কেপ, এবং বি ভেক্টর দেওয়া আছে, ধরেন যে আই প্লাস 2j প্লাস কে। প্রশ্ন করছে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো। বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা অলরেডি একবার পরীক্ষায় আসছে, লম্ব অভিক্ষেপ থেকে প্রশ্ন করতে পারে। তাহলে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ, অথবা এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ চাইতে পারে। এ এর দিকে বি এর অভিক্ষেপ অথবা বি এর দিকে এ এর অভিক্ষেপ। প্রভা আক্তার ভাই, আপনাকে মেসেজ দিছি, একটু রেসপন্স করেন। ক্লাসের পরে আপনাদের মেসেজের রেসপন্স করব। অপুচন্দ্র, ইয়েস, সব ক্লিয়ার, ওকে। তাহলে এখন আসেন বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে 1 নম্বরের আনসার দেখেন, 1 নম্বরটার আনসার এখানে আমি কি বের করব? 1 নম্বরের আনসারে আমি কি এ কজ আলফা বের করব নাকি বি কজ আলফা বের করব? খেয়াল করেন, যার লম্বাংশ সে কজ আলফা, যার লম্বাংশ সে কজ আলফা, তাহলে এখানে এ কজ আলফা ছিল, তার মানে হচ্ছে এ ভেক্টরের লম্বাংশ। বি কজ আলফা মানে হচ্ছে বি ভেক্টরের লম্বাংশ। আমাকে কি বলছে? লম্বাংশ বা লম্ব বিক্ষেপ, ঠিক আছে, লম্বাংশ বা লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে বলছে কার লম্ব বিক্ষেপ বের করতে বলছে? এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তার মানে যার লম্ব বিক্ষেপ সে ইনটু কজ আলফা, তাই তো? তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? এ কজ আলফা। এ কজ আলফা ইকুয়ালস টু কি হবে? তাহলে নিচে অবশ্যই বি হবে, আর উপরে এ এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট হবে, তাই তো? তাহলে এ এবং বি ভেক্টরের ডট প্রোডাক্টটা আমরা উপরে বসাবো, নিচে হচ্ছে বি ভেক্টরের মান বসাবো। যে কোনো একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়? রুট ওভার ওই ভেক্টরের আই এর সহগের স্কয়ার, জে এর সহগের স্কয়ার, কে এর সহগের স্কয়ার। তাহলে আমাদের বি ভেক্টরের মান লাগবে, এই যে আই এর সহগ কত আছে মনে মনে? এখানে 1 আছে, এখানে কত আছে? 2 আছে, এখানে কত আছে মনে মনে? 1 আছে। তাহলে 1 2 1, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হয়ে গেল বি ভেক্টরের মান। উপরে লিখতে হবে এ এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট। এ এবং বি এর ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কিভাবে বের করতে হয়? আয়ের সহগের সাথে এটার আয়ের সহগ গুণ হবে, এটার জে সহগের সাথে এটার জে সহগ গুণ হবে, এটার কে সহগের সাথে এটার কে সহগ গুণ হবে, সিম্পল। তাহলে এখানে কত? 2 একে 2, তারপরে প্লাস প্লাস, একটা মাইনাস দিয়ে দিই নাকি? হ্যাঁ, একটা মাইনাস দিয়ে দিই। তাহলে এখানে জে সহগ -2, অর্থাৎ -2 তারপরে হোল স্কয়ার। তাহলে 2 আর 1, 2 একে 2 হইলো। তারপরে জে সহগ হচ্ছে কত? এখানে 1, এখানে কত? -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, -2। তারপর আসেন এখানে কত? -3, আর এখানে +1, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, তাহলে +2 -2 ক্যান্সেল হচ্ছে, -3 বাই এই যে এটা, -3 ডিভাইডেড বাই রুট ওভার কত পাওয়া যায়? 1 2 স্কয়ার, মাইনাস স্কয়ার পর প্লাস হয়ে যাচ্ছে, 2 স্কয়ার মানে 4 5 6 রুট ওভার 6। এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কার দিকে? বি ভেক্টরের দিকে। এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বি ভেক্টরের দিকে। এটা কি বোঝা গেল? বুঝতে পারছো? এটা যদি বুঝে যাও তাহলে পরেরটাও তুমি পারবা। এখন পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে এ ভেক্টরের দিকে বি এর লম্ব বিক্ষেপ। অভিক্ষেপটা কার? বি এর। অভিক্ষেপটা কার? বি এর অভিক্ষেপ। তাহলে আমি কি বের করব? বি কজ আলফা ইকুয়ালস টু, উপরে আসবে যথারীতি ডট প্রোডাক্ট
নিচে আসবে বি কত আছে এখানে, তার মানে নিচে হচ্ছে এ ভেক্টরের মান দিয়ে ভাগ হবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু কত হয়, এই যে আগে বের করছিলাম এ ডট বি কত আসছিল -3, তাহলে উপরে চলে আসবে -3, নিচে হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত, আই এর সহগের স্কয়ার দ্যাট ইজ 2 স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস এখানে কত -3 হোল স্কয়ার। এখানে মাইনাস দিও না, আবার -3 পুরা সহগটাকে হোল স্কয়ার চিহ্ন সহ সহগের স্কয়ার, তাহলে উপরে চলে আসবে -3, এই যে আছে 9 10 আচ্ছা 14 এটা এত একক, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে লম্ব বিক্ষেপ সংক্রান্ত যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে পারা যাবে। লম্ব অভিক্ষেপ সংক্রান্ত যদি কোনো অঙ্ক আসে পরীক্ষায় তাহলে পারা যাবে কিনা। সাইমা আক্তার লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাকিবুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। লামিয়া বলছে এ এর লম্ব বিক্ষেপ, বি হচ্ছে বি এর। ওকে গুড, ঠিক আছে, তাহলে এই অংশটা ক্লিয়ার, তাই না? আমরা তাহলে অবিক্ষেপ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা পারবো। ওকে, এখন আসো, তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে, অভিক্ষেপের অংশটা মুছলাম, এখন আমরা পরের টাইপে চলে যাব। পরের টাইপের নাম হচ্ছে ট্রিপল প্রোডাক্ট বা ত্রিগুণন, ভেক্টরের ত্রিগুণন, ভেক্টরের ত্রিগুণন। একটা সামান্তরিক টাইপের ঘনবস্তু যদি হয়, সামান্তরিক টাইপের 3 ডাইমেনশনাল অবজেক্ট, যেমন কিরকম হইতে পারে, ইটের টুকরা, বা ইটকে যদি তুমি একটু কোনো একটা সাইড থেকে যদি একটু চাপায় দাও তাহলে সেটা সামান্তরিক টাইপের ঘনবস্তু হয়ে যায়। তাহলে ওইরকম ঘনবস্তুর আয়তন ট্রিপল প্রোডাক্টের সাহায্যে বের করা যায়, তাই না? আমরা জানি এটা। তাহলে সামান্তরিক, এখানে লিখিও সামান্তরিক ঘনবস্তুর আয়তন, সামান্তরিক ঘনবস্তুর আয়তন ভি ইকুয়ালস টু হয় যে কোনো একটা ভেক্টরের ডটের সাথে বাকি দুইটা ভেক্টরের ক্রস। নট নেসেসারি যে এখানে বি আর সি কে ক্রস করে তারপরে এ এর সাথে ডট করতে হবে, এরকম না। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে বিটাকে তুমি বাইরে বের করে নিয়ে আসবা আর এ আর সি কে তুমি ক্রস করতে পারো, কোনো অসুবিধা নাই। এটার মান আয়তন হচ্ছে এই যে এটার মান, বুঝতে পারছো? মানে সিরিয়াল ম্যাটার করে না, যে কোনো একটাকে ডট করবা বাকি দুইটাকে ক্রস করবা, তাহলে তুমি পেয়ে যাবা সামান্তরিক টাইপের যেসব ঘনবস্তু আছে তাদের আয়তন। ঠিক আছে, সাইমা জাহান লামিয়া, দুইটা যে ভেক্টরের মান কি মাইনাসের, কি লিখছিলাম, একটা প্লাস লিখছিলাম একটা মাইনাস লিখছিলাম না? ওকে, এখন আসেন আমরা একটা অঙ্ক করি এটা থেকে। তার সাথে আরো বলে ফেলি, অঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। তার সাথে মনে রাখবেন যে যদি এমন হয় যে এ ডট বি ক্রস সি যে কোনো সিরিয়ালে থাকতে পারে, বি ভিতরে থাকতে পারে, এ বাইরে থাকতে পারে, এরকম যে কোনোটা বাইরে ভিতরে কোনো ম্যাটার না, এইটা ইকুয়ালস টু যদি এত হয় তাহলে বুঝতে হবে ভেক্টর গুলা কি কোপ্লেনার, মানে হচ্ছে একই সমতলীয়। এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0 হলে ভেক্টর গুলো কোপ্লেনার, ভেক্টর গুলো একই সমতলীয় হয়, একই সমতলীয় হয়। এটা মনে রাখেন, অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটাকে ক্রস করে 3 নাম্বারটার সাথে যদি ডট করা হয় এবং আনসার যদি 0 পাওয়া যায় তাহলে বলা যায় যে ভেক্টর তিনটা একই সমতলের মধ্যে আছে, ভেক্টর ত্রয় একই সমতলীয়। বুঝতে পারছো? ভেক্টর গুলা কি একই সমতলীয়। এখন আসো, এই এই যে দুইটা তথ্য আমরা জানলাম, এই দুইটা তথ্য থেকে কি অঙ্ক করা যায় দেখো। কোশ্চেন হচ্ছে, আচ্ছা এই যে ডট গুণ ক্রস গুণ, মানে এগুলা কি অঙ্ক করে দেখাইতে হবে নাকি পারবা তোমরা? এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে, ভালো কথা, এটার সাথে সাথে আমি যে ক্লাস করাচ্ছি এটার সাথে সাথে হচ্ছে নোট করে রেখে দিও, কারণ তোমাদের এই পরীক্ষাটা হইতে তো লেট আছে, তার আগে ভিডিও ডিলিট হয়ে যাইতে পারে ফেসবুক থেকে, বুঝছো? পরে পরীক্ষার সময় খুঁজে পাবা না। এ বি ইকুয়ালস টু হচ্ছে
আই প্লাস জে মাইনাস 2k, সি ভেক্টর ইকুয়ালস টু মনে করো যে আই প্লাস 2j মাইনাস 3k। ভেক্টর তিনটি একটি সমতলীয় একটি সামান্তরিক একটি সামান্তরিক ঘনবস্তুর তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর আয়তন কত হবে? মানে একটা সামান্তরিক ঘনবস্তু আছে যেটার সন্নিহিত বাহু বরাবর এই তিনটা ভেক্টর কাজ করতেছে। তিনটা সন্নিহিত বাহু বরাবর এই তিনটা ভেক্টর কাজ করতেছে। এখন ওই সামান্তরিক ঘনবস্তুটার আমার আয়তন বের করতে হবে। ওই সামান্তরিক ঘনবস্তুটার আয়তন বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা সামান্তরিকের আয়তন বের করতে চাই, তিনটা সন্নিহিত বাহু বরাবর তিনটা ভেক্টর আছে, তাই তো? এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমরা হচ্ছে সামান্তরিকের আয়তন বের করব। আয়তন বের করার ফর্মুলা আমরা জানি এ ডট বি ক্রস সি। তাহলে বি এবং সি ভেক্টরকে আগে ক্রস করতে হবে, তারপরে এ এর সাথে কি করব? ডট করব, তাই তো? তাহলে আসো আনসার। তাহলে প্রথমে আমরা বি এবং সি, নট নেসেসারি যে বি আর সি কে ক্রস করতে হবে, তুমি চাইলে অন্য যে কোনোটাও করতে পারো। যে কোনো দুইটাকে ক্রস করবা, 3 নাম্বারটার সাথে ডট করবা, ঠিক আছে? তো আমরা চাইলে হচ্ছে যে এ আর বি কে ক্রস করতে পারি, সির সাথে ডট করব, কোনো অসুবিধা নাই। অথবা বইয়ে এটা করা আছে, এটাও করতে পারো, সবগুলার আনসার সেম আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে বইয়ের নিয়মই ফলো করি। বি ক্রস সি ইকুয়ালস টু, ক্রস প্রোডাক্ট বের করতে হয় কিভাবে মনে আছে না? ক্রস গুণ কিভাবে বের করতে হয়, এরকম একটা নির্ণায়কের মাধ্যমে বের করতে হয়। এখানে হচ্ছে নির্ণায়কের ফার্স্ট রোতে থাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তারপরে এখানে প্রথমে আছে বি, পরে আছে সি। তাহলে বি এর এলিমেন্ট গুলো এখানে লিখবো, সি এর এলিমেন্ট গুলো এখানে লিখবো। তাহলে বি এর এলিমেন্ট কোথায়? বি এর দেখো সহগ গুলা লিখতে হবে। তাহলে আই এর সহগ কত আছে এখানে? 1। আই এর সহগ হচ্ছে 1। জে এর সহগ কত আছে? 1। কে এর সহগ কত? চিহ্ন সহ লিখতে হবে, -2। চিহ্ন সহ, ভুল করা যাবে না, চিহ্ন সহ নিতে হবে, -2। তারপরে আসো, প্রথমটা লেখা শেষ, এখন সিতে আসো। সিতে কত আছে সহগ? দেখো এখানে আছে 1, এখানে আছে 2, এখানে -3। তার মানে 1 2 -3। এখন ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে বের করি? প্রথমে এই যে আই ক্যাপ নিয়ে এই কলাম এবং এই সারি বাদ দিব, এটার সাথে এটা গুণ করব, দ্যাট ইজ -3। ফর্মুলার মাইনাস 2 আর 2 গুণ করে হচ্ছে -4, মাইনাসে মাইনাসে +4। প্রথমটা হচ্ছে আই এর জন্য প্লাস, পরে এই ভুক্তির জন্য মাইনাস, এটা বাদ এবং এই সারি বাদ। তাহলে কি থাকে? 3 একে 3, -3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, এটার সাথে এটা গুণ করলাম, প্লাস কে। চেক করিও ঠিক আছে কিনা। এটা এটা বাদ গেল, 2 একে 2, -1, 2 -1। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 4 থেকে 3 গেলে শুধু 1 থাকে, লিখা লাগে না। 3 থেকে 2 -1, মাইনাসে মাইনাসে +1, এখানে থাকে শুধু জে। 2 থেকে ওয়াহ আই জে কে। ঠিক আছে কিনা চেক করো তো। বি ক্রস সি ইকুয়ালস টু আই প্লাস জে প্লাস কে হয় কিনা। তুবা আক্তার বলছে, ভাইয়া আমার একটু প্রবলেমের কারণে এক্সট্রা কিছু পড়া হয় নাই, শুধু আপনার মেজর ফিজিক্সের ক্লাসগুলো কমপ্লিট করতেছি, বাট মেকানিক্স ক্লাস পাচ্ছি না অ্যাপসে। আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ, বাট ভাইয়া আমার প্রিপারেশন কেমন এটা বুঝতেছি না। আচ্ছা, অ্যাপে যদি ক্লাস না পাও তাহলে আমি এই ক্লাস শেষ করার পরে আমাকে হচ্ছে মেসেজ দিও, পেজে অথবা ইনবক্সে মেসেজ দিও, ঠিক আছে? ঠিক করে দিব না। ইসরাতিবা বলছে, আজকে কি সব চ্যাপ্টার শেষ দিবেন? ইয়েস, আজকে সব চ্যাপ্টার শেষ দিব। ওকে, এখন তাহলে আমরা বি এবং সি, বি ক্রস সি এর ভ্যালু পেয়ে গেছি এটা। তারপরে কি করতে হবে? বি ক্রস সি এর যে মান পাইছি এটার সাথে এ ভেক্টরকে ডট করতে হবে। তাহলে এখন আসো, অর্থাৎ অর্থাৎ ভলিউম
ইকুয়ালস টু ভলিউম মানে আয়তন আর কি, আয়তন ইকুয়ালস টু হবে এ ডট বি ক্রস সি। তাহলে মান বসাই, এ ভেক্টর কত, এ ভেক্টর কোথায়, আই প্লাস টু জে প্লাস থ্রি কে, তাহলে আই প্লাস টু জে প্লাস থ্রি কে, এটা হচ্ছে আই ডট গুণ করলাম কার সাথে, বি ক্রস সি এর সাথে। বি ক্রস সি এর মান কত পাইছি, যে আই প্লাস জে প্লাস কে, দ্যাট ইজ আই জে কে। তাহলে ডট করো। ও ভালো কথা, এখানে মডুলাস তো দেওয়ার দরকার নাই, কারণ ফাইনালি তো আমি ডট প্রোডাক্ট করছি। ডট করলে অটোমেটিক সেটা মানই বের হয়, কোনো ডিরেকশন কিছু বের হয় না। তুমি যদি হচ্ছে ধনাত্মক মান নিতে চাও, ধনাত্মক বোঝানোর ক্ষেত্রে তুমি এখানে মডুলাস দিতে পারো আর কি। যে যদি কোনো অঙ্ক করছো, অঙ্ক করে দেখছো যে হচ্ছে এই ফলাফলটা হচ্ছে -5 বা -7 কিছু একটা চলে আসছে, তখন দুই পাশে মডুলাস দিয়া ইকুয়ালস টু শুধু প্লাস লিখে দিবা, কারণ আয়তন ঋণাত্মক হইতে পারে না, বুঝছো? তখন তুমি এটা দিতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমরা ডট গুণন করি, আই এর সাথে আই গুণ করো, 1 1 গুণ করলে হচ্ছে 1, 2 আর 1 গুণ করলে 2 একে 2, 3 একে 3, তাহলে 3 2 5 আর 1 হচ্ছে 6 ঘন একক। 6 ঘন একক হচ্ছে আমাদের এই সামান্তরিক ঘনবস্তুর আয়তন। বোঝা গেছে কিনা একটু বলো। এটা বোঝা গেছে কিনা বলো। তোমার রহমান, নন্দিত দাস, নিতু জি। নন্দিত দাস জিজ্ঞেস করছো এই ক্লাসটা নন মেজররা কি করবে। নন মেজরদের জন্য ক্লাস আগামীকাল, বাট এই চ্যাপ্টারটা হচ্ছে মেজরদের যেমন আছে নন মেজরও সেম চ্যাপ্টারই আছে, সো এই চ্যাপ্টারটা আপনি করতে পারেন। এই চ্যাপ্টার না, এর পরের দুইটা চ্যাপ্টারও করতে পারবেন, মানে জিনিসপাতি সব সেমই। ওকে, এই কোয়েশনটা ক্লিয়ার কিনা। তোমার রহমান, সাইমা জাহান লামিয়া বলছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তোমার রহমান বলছো ভাইয়া সব টাইপ একটা করে করাই দিয়েন সব চ্যাপ্টারে। হ্যাঁ, করে দিব। ওকে, এটা শেষ। ইসরাতিবা বলছো এটা ক্লিয়ার। ওকে, এটা যদি শেষ হয়, পরে আমরা এই ট্রিপল প্রোডাক্টের সাথে রিলেটেড আরেকটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে পরের কোয়েশ্চন, এ ইকুয়ালস টু হচ্ছে 2i মাইনাস 3j প্লাস কে, বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে -2j প্লাস কে, সি ভেক্টর হচ্ছে -i মাইনাস mj প্লাস 2k। ভেক্টর ত্রয়, ত্রয় মানে তিনটা, ভেক্টর ত্রয় একই সমতলীয় হলে, একই সমতলীয় হলে, ভেক্টর ত্রয় যদি একই সমতলীয় হয়, একই সমতলীয় হলে এম এর মান কত, এটা কি পারবা কিনা বলো। এটা কি পারা যাবে। তুবা আক্তার বলছো জি ভাই ক্লিয়ার। ওকে, এমডি সাকিব হাসান, বললাম তো এটা হচ্ছে মেজরের ক্লাস, কিন্তু হচ্ছে তোমাদেরও আছে, নন মেজরেও এটা আছে, মানে এই চ্যাপ্টারটা আছে আর কি। ওকে, তাহলে এটা পারা যাবে কিনা, পারা উচিত তাই না। এখানে কি বলছে, একই সমতলীয়, একই সমতলীয় মানে কি ট্রিপল প্রোডাক্ট 0 হবে, দ্যাট ইজ এ ডট বি ক্রস সি ইজ ইকুয়ালস টু 0, এটা হবে। তাহলে তুমি এই যে আগের নিয়মে যে কোনো দুইটা, মনে করো যে এই দুইটাকে ক্রস করবা, অথবা এই দুইটাকে ক্রস করতে পারো, ক্রস করার পরে যে ফলাফল আসবে
তার সাথে হচ্ছে এ কে ডট করবা, করে ডান পাশে জিরো বসাই দিবা, জিরো বসায় বাম পাশ থেকে এম এর মানটা তুমি বের করে ফেলবা। বুঝছো? এটা ইকুয়ালস টু জিরো বসাবা, বসায় বাম পাশে দেখবা এম যুক্ত একটা রাশি আসবে, সেখান থেকে এম ইকুয়ালস টু মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা কি করাই দিব নাকি পারবা? তোমাদের জন্য রেখে দিব, বলো। তোমার রহমান বলছো পারবো, ওকে। তুবা আক্তার বলছে এটা পারবো, সহজ ম্যাথ, ইয়েস। তাহলে এটা হোমওয়ার্ক। এই যে এখানে প্রথমে হচ্ছে বি ক্রস সি এর মান তুমি বের করবা, বি ক্রস সি এর মান বের করবা, তারপরে এ এর সাথে ডট করবা, করে ডান পাশে জিরো বসাবা, বসাইলে এখানে সামথিং এম যুক্ত একটা রাশি পাবা, সেখান থেকে এম ইকুয়ালস টু সামথিং বের করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক। এই ক্লাসগুলো হচ্ছে যারা নোট করতেছো, মানে নোট তো করতে হবে, কারণ পরে পরীক্ষার সময় ক্লাস খুঁজে পাবা না, নোট করতে হবে। এই নোটটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট যে গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে সাবমিট করে দিও তোমার নাম, কলেজের নাম লিখে। তাহলে আমি চেক করে দেখবো যে কোথাও কোনো ভুল আছে কিনা, আমি হোমওয়ার্কগুলো চেক করবো। ওকে, তাহলে এটা থেকে চলে যাই আমরা। এই টপিকটা সহজ, এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত কিছু অঙ্ক এখান থেকে করাই দেওয়া উচিত, যেগুলা পরীক্ষায় আসবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ইকুয়ালস টু যদি আর ভেক্টর ডিভাইডেড বাই আর হয়, হলে আমাকে বলতেছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ ইকুয়ালস টু হোয়াট? গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ ইকুয়ালস টু হোয়াট? এটা হচ্ছে কোয়েশ্চেন। গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। এখন এই যে বললো গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ, এই কথাটার মানে কি দেখো, এটাকে এইভাবে বলতে পারতো। প্রথমে দেখো ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স অফ এ মানে কি? নেবলার সাথে ডট প্রোডাক্ট, এ এর ডট প্রোডাক্ট, এতটুকু কি হইলো ডাইভারজেন্স অফ এ। তারপরে বলছে গ্রেডিয়েন্ট নিতে হবে, মানে এই যে জিনিস সেটার গ্রেডিয়েন্ট নিতে হবে। গ্রেডিয়েন্ট কিভাবে নেই আমরা? এই যে জাস্ট উপরে একটা নেবলা বসাই দিলে গ্রেডিয়েন্ট হয়ে যায়। এখানে ডট বা ক্রস কিছু দেই না, জাস্ট এটাই, এটাই হচ্ছে এই পুরা জিনিস। তার মানে এটা ইকুয়ালস টু কত সেটা আমার কাছে জানতে চাচ্ছে। ঠিক আছে? এটা কি পারবা কিনা? এটা কি করাবো নাকি পারবা? সাইমা বলছো ইনশাল্লাহ পারবো। আই এর মান জিরো নিব তো, তাই না? ইয়েস। আই এর কোনো সহগ ছিল না, ফলে আই এর মান জিরো নিবা। আই এর সামনে কোনো সহগ ছিল না, ফলে আই এর মান জিরো নিবা। ওকে, এখন এটা পারবা কিনা বলো? বোর্ডে যেটা লিখছি সেটা পারবা কিনা? বইয়ে যেটা লিখছি এটা পারবা কিনা? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথমে দেখো আমি করে দিই, প্রথমে ডাইভারজেন্স অফ এ বের করব। ডাইভারজেন্স অফ এ, এর সাথে কি করব? ডাইভারজেন্স। এটা করাই না পারবো? এটা কি তুমি এটার কথা বলছো, আমি যেটা করাচ্ছি এখন? ইসরাত বলছো পারি না। তোমার রহমান করে দেন, সামিয়া রহমান করে দেন, মনে নাই। ওকে, তাহলে এটা দেখো, এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে উপরে হচ্ছে আর ভেক্টর, নিচে হচ্ছে আর ভেক্টরের মান। এটা যদি হয় তাহলে আমাকে এখান থেকে বলছে যে প্রথমে আমি গ্রেডিয়েন্টটা বের করি, ডেল ডট এ বের করি, সরি ডাইভারজেন্সটা বের করি। ঠিক আছে, ডাইভারজেন্সটা বের করি, তারপরে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বের করব। আচ্ছা দেখি কোশ্চেন ঠিক আছে কিনা। গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ, গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। ওকে, তাহলে আসো প্রথমে আমরা কি করব, এই যে এটা ডেল ডট এ, ডাইভারজেন্স অংশটা আগে করব। তাহলে ডেল ডট এ ইকুয়ালস টু নেবলার মান বের করো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, তাই তো? এটার সাথে ডট হবে, কার ডট হবে? এ ভেক্টর। এ ইকুয়ালস টু কি? আর বাই আর,
এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর বাই আর। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, আমি হচ্ছে এর জায়গায় নিচে আর ভেক্টরের মান বসবে। নিচে কি বসবে? আর ভেক্টরের মান। আচ্ছা আমি এখান থেকে এখানে সাইড নোট দিয়ে দিই। দেখো, উপরে আর ভেক্টর, নিচে হচ্ছে শুধু আর। আর ভেক্টর ইকুয়ালস টু কি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস মনে করো যে জেড কে। এটা তো, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এক্স আই ওয়াই জে জেড কে, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে উপরে আর ভেক্টর, নিচে বসবে আর ভেক্টরের মান। তাহলে আর ভেক্টরের মান ইকুয়ালস টু কি হয়? রুট ওভার আই সহগের স্কয়ার, তাই কিনা? তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। তাহলে উপরে দেখো, এক্স আই কেপ প্লাস ওয়াই জে কেপ প্লাস জেড কে কেপ, নিচে হচ্ছে এই যে এটা। ঠিক আছে? ঠিক আছে কিনা? বুঝছো? এই যে যতটুকু করছি, যতটুকু বুঝছো? এখন ডাইভারজেন্স কিভাবে বের করতে হয়? আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হয়, তাই তো? এখন তুমি দেখো তো, আমার কাছে যদি একটা ভগ্নাংশ থাকে, এই যে এরকম ধরো 2+3/100, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 2/100, মাঝের চিহ্ন প্লাস, এই যে দিলাম প্লাস 3/100 লিখা যায়। 2/100 প্লাস 3/100, মনে করো যে মাইনাস আসছিল 4, তাহলে এখানে 4/100ও লিখা যায়, একই কথা, তাই তো? তার মানে উপরেরটা ডিভাইডেড বাই এই যে নিচের যে এটারে কি বল, ডিনোমিনেটর যেটা আছে মানে হর, হরটা সবগুলা ভগ্নাংশের মধ্যে চলে যাবে, তাই তো? উপরে যারা আছে 2, 3, -4, তাহলে আমার এখানে তুমি দেখো তো, এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে এই প্রত্যেকের নিচে এটাকে লিখা যায়, এক্স বাই এটা, ওয়াই বাই এটা, জেড বাই এটা, লিখা যায় কিনা? তাহলে পরের লাইনে এটা যেভাবে আছে ওইভাবে বসাই দিবা, মাঝে ডট থাকবে। এখন তুমি হচ্ছে এটাকে 3 ভাগ করবা, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সাথে আসবে আই কেপ, এই যে দিলাম আই কেপ, মাঝে হচ্ছে প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সাথে থাকবে জে কেপ প্লাস জেড কে কেপ, নিচে চলে আসবে। ঠিক আছে? আর এখানে তো যারা ছিল, বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আমরা হচ্ছে কি করছি, জাস্ট গ্রেডিয়েন্টটা বের করছি, মানে আর ভেক্টর এবং আর এর মান বসাইছি। বসাই হচ্ছে আই জে কে, এই যে আই জে কে এগুলাকে আলাদা করছি যাতে আমাদের ডট গুণন করতে সুবিধা হয়, যাতে আমাদের কি হয়, ডট গুণন করতে সুবিধা হয়। এখন আসো ডট গুণনটা করে ফেলি। ডট গুণন ইকুয়ালস টু কিভাবে করতে হয়? আই সহগের সাথে এখানকার আই সহগ গুণ হবে। তার মানে ডেল ডেল এক্সটা এই যে এটার উপর অপারেট করবে, এক্সটা হচ্ছে এই যে এটার উপর অপারেট করবে, ডেল ডেল ওয়াইটা হচ্ছে এটার উপর অপারেট করবে, জেডটা হচ্ছে এই যে কে সহগের উপর অপারেট করবে, তাই তো? তাহলে আমরা লিখে ফেলতে পারি, দেখো ডেল ডেল এক্স, এটা অপারেট করবে কার উপর? এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার উপরে প্লাস ওয়াইটা হচ্ছে যে সহগে যে এটা ডেল ডেল ওয়াই হলো। ঠিক আছে? ঠিক আছে না? কোনো সমস্যা নাই? সাইমা জাহান আলহামদুলিল্লাহ, বুঝতেছি, ওকে। বুঝতেছো? কারো কোনো সমস্যা নাই তো? ওকে। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার নিয়ম তো মনে আছে, তাই না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি করে? শুধু যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়, দেখো একটু মনে করে দিই, ডেল ডেল এক্স, এক্স এর সাপেক্ষে মনে করো যে এখানে আছে 3x⁶ y⁹ 9। এখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সমস্যা হচ্ছে সে শুধুমাত্র আপনজনকে চেনে, আপনজনকে এক্স,
সে শুধুমাত্র এক্স কে রেসপেক্ট করে, এক্স ছাড়া বাদ বাকি যতজন আছে সবাইকে ধ্রুবক বিবেচনা করে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দেয়। তাহলে 3 তার কাছে ধ্রুবক, সে শুধু এক্স কে রেসপেক্ট করে, ওয়াই তার কাছে ধ্রুবক, সে 3 কেও বাইরে বের করে দিছে, ওয়াই কেও বাইরে বের করে দিছে। তাহলে বাকি থাকে কি, x⁶। তার মানে ফাইনাল আনসার কি পাওয়া যাবে, এক্স এর সাপেক্ষে 6 x⁵। ঠিক আছে না? এটাই তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। শুধুমাত্র যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় শুধুমাত্র সে ধ্রুবক, বাদ বাকি সবাইকে সে সে চলক, বাদ বাকি সবাইকে সে ধ্রুবক মনে করে বা ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দেয় এবং সেই হিসাবে ডিফারেন্সিয়েশনটা অপারেট হয়। এটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়ম। তা আমি যদি আর একটু দেখাই, ধরো আমরা যদি কোনো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই এর রেসপেক্টে অপারেট করি, ধরো ওয়াই কিউব, তাহলে কি হবে দেখো, এখানে তার আপনজনকে এই যে ওয়াই, শুধুমাত্র সে ওয়াই কে রেসপেক্ট করবে, বাদ বাকি সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে 3x⁵। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3y², এটাই আনসার, তাই তো? ওকে, তাহলে আসো এখানে আমরা ডিফারেন্সিয়েশনটা করি। এখন ঘটনা হচ্ছে দেখো, উপরে এক্স, নিচে হচ্ছে এই যে এটা এক্স ডিভাইডেড বাই এই জিনিস, এক্স ডিভাইডেড বাই এই জিনিস, ইউ বাই ভি আকারে না, ইউ বাই ভি, ইউ বাই ভি ফরম্যাটে আসছে কিনা? উপরে হচ্ছে একটা ফাংশন, নিচে হচ্ছে আর একটা ফাংশন, ইউ বাই ভি ফরম্যাটে আসছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা হবে ddx অফ ইউ বাই ভি, ওয়াই অফ ইউ বাই ভি, জেড অফ ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে। এতটুকু কি বোঝা যাচ্ছে কিনা বলো? আমি যে বলতেছি কথা কি বোঝা যাচ্ছে কিনা? ডিফারেন্সিয়েশনটা কার রেসপেক্টে হবে? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে প্রথমটা এক্স এর রেসপেক্টে হবে, ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, এখানে ইউ বাই ভি এর, এখানে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে? সামিয়া জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তাহলে আমরা আগের লাইফটা কেটে গেছিল, আমরা এখান থেকে আবার শুরু করি। তো এখানে শেষ করছিলাম আমরা, এটা হচ্ছে আমরা একটা সমীকরণ এক দিয়ে রেখে দিছিলাম। এখন আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করব, এই জিনিস। এখন এইটার যা ফলাফল আসবে দেখো, এটা আর এটার মধ্যে পার্থক্য কি, এখানে শুধু এক্স আর এখানে ওয়াই, এখানে জেড। তাহলে একটার ফলাফল যদি আমি জানি, এটা থেকে এটা আন্দাজ করতে পারবো, মানে অনুরূপভাবে এটা কত হয়, অনুরূপভাবে এটা কত হয় লিখে ফেলতে পারবো। এই জন্য আমরা শুধুমাত্র কি করব, এই জিনিসটা এখন কাজ করব, এই যে এই জিনিসটা, প্রথম যে টার্মটা আছে সেটা। এখানে প্রথম পদ, প্রথম পদ নিয়ে কাজ আমাদের। তাহলে এক্স ডিভাইডেড বাই √(x² + y² + z² ইকুয়ালস টু, তোমাদের ইউ বি এর ভাগের সূত্র মনে আছে কিনা? ক্লিয়ার আছে? ফাহমিদান 2/, ক্লিয়ার? ঠিক আছে কোরআন ভাই, তো লেট হলে তো অনেক রাত হয়ে যাবে। ইয়েস, 1 ঘন্টা হয়ে গেছে দেখতেছি। এটা মুছে ফেলি। আচ্ছা, এখন তোমাদের একটু মনে করাই দেই যে ধরো ইউ বাই ভি, এটার ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র ইকুয়ালস টু কি হয়, নিচে থাকে v² ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি, তাই তো? আমাদের মনে থাকার কথা ইউ বাই ভি এর ভাগের সূত্র। তাহলে আসো এখানে আমাদের এই যে উপরে যেটা আছে সেটাকে আমরা ইউ বিবেচনা করব, নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে ইউ বাই ভি ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় দেখো v², তার মানে নিচে যেটা আছে সেটাকে স্কোয়ার করবো, নিচে রুট আছে, স্কোয়ার করলে রুটের স্কোয়ার ক্যান্সেল হবে, শুধুমাত্র x² + y² + z²। তাহলে নিচেরটা হয়ে গেল v², উপরে লিখতে হবে কি, ভি কে লিখতে হবে আবার। তাহলে ভি মানে কত, √(x² + y² + z², এতটুকু হচ্ছে ভি। তারপরে এক্স এর ইউ এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, ইউ মানে কোনটা আমার এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1, লিখে ফেললাম 1, ফর্মুলার মাইনাস, এই যে দিলাম মাইনাস। পরে লিখতে হবে কি কোনটা, ইউ কে লিখতে হবে, ইউ কোনটা আমার এক্স, এই যে এক্স। তারপরে কি, ভি এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, তাহলে ভি কোনটা, এই যে এটা, এটা ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, এটা ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। এখন আলাদাভাবে একটু ডিফারেন্সিয়েশনটা করে ফেলি, দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, √(x² y² + z², এটাই তো বি। তো এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, রুট মানে কত, পাওয়ার হাফ, রুট মানে কত, পাওয়ার হাফ। তাই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুযায়ী পাওয়ার চলে আসবে সামনে এবং এটার পাওয়ার 1 কমবে। তাহলে x² + y² + z², হাফ আছে সেখান থেকে 1 কমবে,
তার সাথে চেইন রুল অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, এখান থেকে দেখো হাফ ব্র্যাকেটের ভিতরে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হাফ থেকে -1 গেলে কি থাকে, -হাফ থাকে। এক্স এর সাপেক্ষে ওয়াই তো সে ধ্রুবক বিবেচনা করতেছে, জেড ধ্রুবক বিবেচনা করতেছে, এদের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত, 2y এক্স, 2x, এই টু ক্যান্সেল হচ্ছে, তার মানে কি থাকতেছে এক্স ইন্টু এটা, এক্স ইন্টু এটা। তার মানে দেখো এক্স, এই যে মাইনাস, এটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত, হাফ। উপরে ছিল মাইনাস, নিচে নিয়ে এসে প্লাস করে দিলাম, টু টু ক্যান্সেল হয়ে গেছিল, এক্স বাকি থাকলো শুধু, এই যে এতটুকু পাওয়া যায়। তার মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, এখানে ডিফারেন্সিয়েশন করলে এই যে এটা পাওয়া যাচ্ছে। তার মানে উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এই যে এটা। জেড স্কোয়ার আর হাফ মানে কি, পাওয়ার হাফ মানে কি, রুট। তার মানে এই যে এরকম জিনিস পাওয়া যাচ্ছে। এখন এক্স আর এক্স কে যদি তুমি গুণ করো তাহলে কি পাবা, এক্স আর এক্স গুণ করার সাথে সাথে এগুলা কি হয়ে গেছে, এক্স স্কোয়ার হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে কিনা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের অংশে চলে যাব। রেশমি রানী শর্মা, আদাব ভাই আদাব। ফার্স্ট পার্ট কই পাবো, এই যে আগের আগের ভিডিওটা দেখে নেবেন, এটার আগের পোস্ট, এটার ইমিডিয়েট আগের পোস্ট। এখন বলেন এতটুকু কি বোঝা গেছে কিনা। এখন এখান থেকে আমরা এই সমীকরণের মধ্যে কি করে দিব, এখন মান বসাই দিব। দেখেন মান কি বসাই দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কি ছিল, যদি এটার উপরে রুট থাকতো তাহলে আমরা কি বলতাম, এটা আর, আর এর মান কত হয়, রুট ওভার এই যে এটা না, এটা এখন স্কোয়ার করে দেন তো উভয় পক্ষে, তাহলে কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা ইকুয়ালস টু কি আর স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি আর স্কোয়ার, নিচে চলে আসলো আর স্কোয়ার, রুট ওভার এটা মানে কত, আর ইন্টু 1 মানে আর, মাইনাস এখানে কি থাকে, এক্স স্কোয়ার থাকে উপরে, এক্স স্কোয়ার, আর নিচে যেটা থাকে সেটা কি রুট ওভার সামথিং, মানে রুট ওভার এই যে এটা মানে কি আর, তার মানে এক্স স্কোয়ার বাই আর লেখা যায় বাম পাশে। এটা ইকুয়ালস টু এরকম হয়, এটা লেখা যায়, এটা লেখা যায়। এখন এখান থেকে যদি আমি আর লসাগু নিতাম তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইতো, যদি আমি লসাগু নিতাম তাহলে কি হইতো, এখান থেকে আর লসাগু যাচ্ছে না, তাহলে আর লসাগু নাও, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকে আর স্কোয়ার, এই আরটা নিচে নেমে যাবে, তাহলে উপরে থাকবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর 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 স্কোয়ার মিলে হয়ে যাবে আর কিউব। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, যদি বুঝে যাও তাহলে আমরা চলে আসছি অলমোস্ট। অনুরূপভাবে এখানে এক্স ছিল বলে এখানে এক্স স্কোয়ার আসছে, যদি এখানে ওয়াই দিতাম এখানে ওয়াই স্কোয়ার আসতো, এখানে জেড দিলে এখানে জেড স্কোয়ার আসতো। তাহলে আমরা এখন কি লিখে দিব, অনুরূপভাবে, এটার পরের অংশ অনুরূপভাবে। অনুরূপভাবে এখানে যদি আমরা কি দিতাম, এক্স, উপরে যদি ওয়াই দিতাম, নিচে যদি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রাখতাম, তাহলে আনসার আসতো কি আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর কিউব আসতো। এবং যদি আমরা জেড এর জন্য হিসাব করতাম, সরি এটা ওয়াই, পরেরটা কি ছিল, এই যে 3 নাম্বার টার্ম ছিল জেড এর জন্য, এটা যদি জেড এর জন্য হিসাব করতাম ইকুয়ালস টু, তাহলে কি আসতো, ওয়াই এর জায়গায় জেড আসতো, বাদ বাকি সব সেম থাকতো। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা। এখন আমরা কি করব, এইটার মান পেয়ে গেছি, এই যে দেখেন এটা কি ছিল, সমীকরণ একের প্রথম পদ, এই যে এটা ছিল সমীকরণ একের দ্বিতীয় পদ, এটা হচ্ছে সমীকরণ একের তৃতীয় পদ, তাহলে এই পদগুলোর মান সমীকরণ একে বসাই দিব। সমীকরণ একে বসাই দিলে বাম পাশে কি ছিল আমাদের মনে আছে, ডেল ডট
এ, ডাইভারজেন্সটা বের করছিলাম, ডেল ডট এ ইকুয়ালস টু, এখানে লিখবেন সমীকরণ একে মান বসিয়ে, মান যদি বসাই প্রথম পদের মান কত, এই যে এটা আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, পরে প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মান কত, এই যে এটা আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, পরে প্লাস তৃতীয় পদ, এই যে এটা, সরি তৃতীয় পদের মান হচ্ছে এই যে এটা, কিউব কেন লিখছি, জেড স্কোয়ার। এখন এখান থেকে কি লেখা যায়, আর কিউব সব জায়গা থেকে কমন নিয়ে আসা যায়, মানে লসাগু নিয়ে আসা যায়, তাহলে কি থাকে বাকি এখানে, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস উপরেরটা আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো। তো এখান থেকে তুমি দেখো তো কি লেখা যায়, আর কিউব আর স্কোয়ার কয়টা আর স্কোয়ার হইলো, তিনটা আর স্কোয়ার, মাইনাস একটা মাইনাস কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবার সামনে প্লাস চলে আসলো, এখন ঠিক আছে মুসলাম। এখান থেকে কি লেখা যায়, নিচে হচ্ছে আর কিউব, উপরে থাকে 3 আর স্কোয়ার মাইনাস এতটুকু অংশের মান কি একটু আগে দেখছিলাম আর স্কোয়ার, তাহলে তিনটা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার গেলে কয়টা আর স্কোয়ার থাকে, দুইটা আর স্কোয়ার বাই আর কিউব থাকে। তো এখান থেকে যদি কাটা দেই তাহলে 2/r থাকে। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা। ইউসুফ আলী বলছো ভাই আপনি শেরানা কি লিখছে, কষ্ট করে ইউটিউবে দিয়েন পার্ট 1। ইউটিউবে পার্ট 1 2 কোনোটাই দেওয়া যাবে না, কারণ হচ্ছে ফেসবুক থেকে এগুলা ডাউনলোড করার পরে ওই অডিও থাকে না, অডিও নষ্ট হয়ে যায়। আমি এর আগে চেষ্টা করছিলাম। বোঝা গেছে এতটুকু, ক্লিয়ার। তোমার রহমান ক্লিয়ার, সাইমা জাহান বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, গুড। এটা কিন্তু পুরা কাজ শেষ না, এটা হচ্ছে কি বের করছি, ডেল ডট এ বের করছি, এখন কি বাকি আছে আর, এটা ডাইভারজেন্স অফ এ, এখন গ্রেডিয়েন্ট বাকি আছে, গ্রেডিয়েন্টটা বের করতে হবে আবার। আমার এখন গ্রেডিয়েন্ট অফ এই যে এতক্ষণে এতটুকু বের করছি, এখন সেটার গ্রেডিয়েন্ট নিতে হবে, এখন সেটার কি নিতে হবে, গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলা লিখো, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি হয়, সেম আগের মতো আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না, মানে ডট বা ক্রস কোনো চিহ্ন দেওয়া যাবে না। ডেল ডট এর মান কত পাইছি আমরা, 2/r, তাহলে 2 ডিভাইডেড বাই r। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে এটাকে এখানে এক্স এ ভাঙানোর দরকার নাই, 2/r, টুটাকে যদি আমরা, এটা তো কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন, টুটা তো কনস্ট্যান্ট বাইরে আনা যায়, 1/r লেখা যায়, গ্রেডিয়েন্ট অফ কত, 1/r। এখন এই গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়ালস টু মাইনাস r/r কিউব, গ্রেডিয়েন্ট অফ 1/r এটার আলাদা প্রমাণ আছে, এখন এই প্রশ্নের মধ্যে আমরা এটা প্রমাণ করব না, এটা আমরা সরাসরি লিখে দিব, আমরা জানি বলে। ঠিক আছে, তাহলে 2 - r/r কিউব, এটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট, এটার মান, এটাকে আমরা হচ্ছে ইউজ করবো আর কি। গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়ালস টু মাইনাস r/r কিউব, এটা মুখস্থ রাখবো, এখানে সাইড নোট দিতে হবে। সাইড নোট, যেহেতু গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়ালস টু মাইনাস r/r কিউব, তাহলে মান বসাই দিলাম, তাহলে আমরা ফাইনাল আনসার কি পাবো,
এখন এই যে উপরের একটা আর এর সাথে নিচের একটা আর যদি কাটা দিয়ে দেই তাহলে কি থাকবে? উপরে থাকবে -2/r²। তাহলে এটাই উত্তর, বোঝা গেছে কিনা? -2/r², -2/r², তাই না? উপরে একটা আর এর সাথে নিচের একটা আর যদি কাটা দেই তাহলে কি থাকবে আনসার? বলো, ঠিক আছে কিনা? ঠিক আছে, নেক্সট ম্যাথ। এটা ঠিক আছে কিনা জানো? এটা শেষ? বা ফাইন, নেক্সট করান ভাইয়া। হ্যাঁ, নেক্সট চলে যাব পরের প্রশ্নে। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে এটা? হ্যাঁ, সবাই কি বুঝছো ফাইনাল আনসার পর্যন্ত? ফাইনাল আনসার কত পাইছি আমরা? -2/r²। তোমার আমার বলছে জি। ইসরাত ইবা, উপরে আর তো ভেক্টর আর নিচের আর তো ভেক্টর না মান, তাহলে কি কাটাকাটি করা যাবে? ইয়েস, আমি এটাই জানতে চাইতেছিলাম, এটা আমি ভুল করছি। তুবা আক্তার বলছে জি, ঠিক আছে। রেশমি শর্মা, নেক্সট ম্যাথ করান, এটাই তো ভুল। এখানে উপরের আরটা কি, এটা ভেক্টর রাশি না? উপরে আর ভেক্টর মান দিক সহ, আর নিচে হচ্ছে শুধু মান। উপরেরটার সাথে নিচেরটা কেমনে কাটা যাবে? হ্যাঁ, কেমনে কাটা যাবে এটা? বেশি পড়তে পড়তে যে পাগল হয়ে যাচ্ছে এক একজন। এটা কি হবে? যেরকম আছে এরকমই থাকবে, কোনো কাটাকাটি করা যাবে না, বুঝছো? কোনো কাটাকাটি করা যাবে না। পরীক্ষার হলে কাটা দিয়া পরে বাসায় আসিয়া দেখবা যে বাস খেয়ে গেছো। কাটাকাটি করিও না। নেক্সট ম্যাথ করান, ইয়েস। তাহলে শেষ? এটা 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 আনসার, ফাইনাল আনসার হচ্ছে -2r/r³ যেরকম আছে ওরকম থাকবে। বুঝলাম। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ এগুলো তো তোমরা পারবারই। কোনো একটা ভেক্টর সলিনয়েডাল কিনা, লিখো লিখো লিখো। কোনো একটা ভেক্টর সলিনয়েডাল কিনা, সলিনয়েডাল কিনা চেক। চেক করব কিভাবে? চেক করব হচ্ছে, যদি ওই ভেক্টরের ডাইভারজেন্স 0 হয় তাহলে বুঝতে হবে ওই ভেক্টরটা সলিনয়েডাল। যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে সলিনয়েডাল। কোনো একটা ভেক্টর, কোনো একটা ভেক্টরের কার্ল যদি 0 হয়, কার্ল যদি 0 হয় তাহলে বোঝায় ওই ভেক্টরটা ও ঘূর্ণনশীল, মানে ঘুরে না। ও ঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। অঘূর্ণনশীল মানে কি? সংরক্ষণশীল। তাহলে কোনো একটা ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে বলা যায় ওই ভেক্টরটা অঘূর্ণনশীল অথবা ওই ভেক্টরটা সংরক্ষণশীল। সাইমা জাহান বলছো সন্দেহ লাগছিল কিন্তু ভাবছি আমি ভুল। গুড। একদিন নাসিম হাসান শান্ত, ভাইয়া স্মার্ট বোর্ড কই? মেসেজ দিছে 8-10টা মেসেজ করছে, ভাইয়া স্মার্ট বোর্ড কই? স্মার্ট বোর্ডের অনেক দাম ভাইয়া, টিয়া পয়সা নাই, গরিব মানুষ। ওকে, তাহলে কোন একটা ভেক্টর সলিনয়েডাল কিনা, তাহলে আমি চেক করবো যে ডট গুণ বা ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে বলবো যে ওই ভেক্টরটা সলিনয়েডাল। যদি আমাকে জিজ্ঞেস করে যে অমুক ভেক্টরটা অগুণনশীল কিনা, তাহলে আমি চেক করবো যে ক্রস গুণের মান যদি 0 হয় তাহলে বলবো অগুণনশীল, যদি 0 না হয় তাহলে বলবো ঘূর্ণনশীল। ওকে,
তাহলে এগুলা কি করাই দিতে হবে নাকি পারবা? আমি হচ্ছে হোমওয়ার্ক দিই দুইটা, তোমরা নিজেরা করে নিও হোমওয়ার্ক। A vector is equals to 6xy plus z cube সাথে থাকবে I প্লাস 3x স্কোয়ার মাইনাস z সাথে থাকবে j প্লাস 3x z স্কোয়ার মাইনাস y সাথে আছে কে ভেক্টর টি অঘূর্ণনশীল, ভেক্টরটি ও ঘূর্ণনশীল প্রমাণ করো। তার মানে তোমাকে কি চেক করতে হবে? ক্রস প্রোডাক্ট জিরো, ক্রস প্রোডাক্ট জিরো, এটা চেক করতে হবে। স্মার্ট বোর্ড থেকে এই বোর্ডে ক্লাস করতে বেশি ভালো লাগে। গুড, এই তো পাওয়া গেছে একজন, ইসরাত ইবা, পারবো। ওকে, তাহলে এটা এটা তোমরা নিজেরা করে নিও। তাহলে কি চেক করবা? অঘূর্ণনশীল বলছে, অঘূর্ণনশীল মানে কি? কার্ল, কার্ল চেক করবা, এই যে এটার কার্ল জিরো কিনা চেক করবা, এটার কার্লটা চেক করবা। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন, a equals to 3 y to the power 4 z square I cap plus 4x cube z square j plus প্লাস না মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার কে ক্যাপ সলিনয়েডাল প্রমাণ করো। সলিনয়েডাল প্রমাণ করো। পারবা না এই দুইটা? তুবা আক্তার, অনেকের স্মার্ট বোর্ডের ক্লাসের থেকেও ভাইয়ার ক্লাস বেশি ভালো হয়। বাহ, প্রশংসা শুনতে তো ভালো লাগে। নাসিম, চাঁদা তুলে হলেও স্মার্ট বোর্ড কেনা লাগবে। যা ক্লাস করে, যারা ক্লাস করে সবার থেকে চাঁদা নেন, এটা একটা ভালো বুদ্ধি দিছে। এটা একটা ভালো বুদ্ধি দিছে, চাঁদা কালেকশন করে নিয়ে নিবো বোর্ড একটা। কারণ কথা এটা না, কথা হচ্ছে যে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, এগুলা যদি না পারো তাহলে ইন্টারের ফিজিক্স বই নিবা, ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 1 আবার খুলবা, বই খুলে আরেকবার দেখে নিবা যে কিভাবে কার্ল এবং ডাইভারজেন্সের অঙ্ক করতে হয়। নেক্সট চলে যাবো আমরা চ্যাপ্টার 2 তে। হাই রে খোদা রে, মাত্র একটা চ্যাপ্টার শেষ করলাম, ইয়া মাবুদ। পরের কোশ্চেন। আচ্ছা, এই যে প্রশ্নগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে সাজেশন থেকে পড়াচ্ছি, বুঝছো? সাজেশন থেকে পড়াচ্ছি মানে হচ্ছে এই মানে এগুলাই মানে পরীক্ষায় যদি অঙ্ক আসে তাহলে এগুলোর মধ্যে থেকে আসবে। স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা করে একটি গাড়ি প্রথম কিলোমিটার, এই যে লেখাটা হচ্ছে কষ্ট। স্থির অবস্থান থেকে একটি গাড়ি যাত্রা করে প্রথম কিলোমিটার যায় 4 মিনিটে। 4 মিনিটে প্রথম কিলোমিটার যায় 4 মিনিটে। সমবেগে চললে পরের কিলোমিটার যেতে কত সময় লাগবে? সমবেগে চললে পরবর্তী কিলোমিটার মানে 1 কিলোমিটার, সমবেগে চললে পরবর্তী কিলোমিটার যেতে কত সময় লাগবে? এখন এখানে আমাদের ক্যালকুলেটর ম্যাটার এগুলো লাগবে। এখন তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো। আমার কাছে ক্যালকুলেটর নাই, আমার মনে থাকে না, 3টা ক্যালকুলেটরের ব্যাটারি নাই।
সাইমা জাহান লামিয়া, আলহামদুলিল্লাহ ক্লাস করতে ভালো লাগছে স্যার, আরো 4-5 ঘন্টা করতে পারবো। আয় হায়, তো ভালো এনার্জি আছে দেখা যায়। এটা হচ্ছে, এটা চ্যাপ্টার নাম কি? ও, এটা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 না, এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর নাম কি? চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে কণার গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন। ইটস একমাত্রিক গতি। এটা মেজরের কোর্স তো, এটা নন মেজরে আছে কোথায়? এটা নন মেজরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে আছে। এখন ঘটনা হচ্ছে স্থির অবস্থান থেকে দেখো, এটা না, এটাও কিন্তু 9-10 এর অঙ্ক, বুঝছো? এটা 9-10 এর অঙ্ক। স্থির অবস্থান মানে কি? আদিবেগ 0। একটি গাড়ি যাত্রা করে প্রথম কিলোমিটার মানে 1 কিলোমিটার, প্রথম 1 কিলোমিটার গেছে, তার মানে S1 হচ্ছে 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার, তাই তো? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, যায় কত মিনিটে? 4 মিনিটে। তার মানে তখন সময় লাগছে কত? 4 মিনিট। 4 মিনিটকে যদি সেকেন্ডে নাও, 4 × 60, 4 × 6 = 24, 240 সেকেন্ডে নিলাম, তাহলে 4 সেকেন্ড গেছে সে। এরকম করার পরে পরবর্তী 1 কিলোমিটার গেছে সমবেগে। তার মানে যখন সে সমবেগে যাত্রা শুরু করে, মানে ঘটনা হচ্ছে যে এরকম, এখানে একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি যেটার আদিবেগ ছিল 0, সে হচ্ছে 1 কিলোমিটার গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা সে হচ্ছে কিভাবে গেছে? 4 মিনিটে 1 কিলোমিটার গেছে। এখানে নিশ্চয়ই ত্বরণ ছিল, কারণ স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট বেগ পাইছে, একটা ত্বরণ তার ছিল। সে হচ্ছে সমত্বরণে গেছে। এখান থেকে এখানে সে সমত্বরণে গেছে, 1 কিলোমিটার গেছে কত সময়ে? 4 মিনিট সময়ে। এখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পর সে কি থেমে গেছে? থেমে যায় নাই, তার একটা নির্দিষ্ট বেগ ছিল। ওই বেগেই ওই বেগেই সে পরবর্তী 1 কিলোমিটার গেছে। তার মানে পরবর্তীতেও কি রাখছে? সে বেগটা সেম রাখছে, বেগ আর চেঞ্জ করে নাই। এই অংশে বেগ সেম রাখছে, বেগটা চেঞ্জ করে নাই, তার মানে সমবেগে গেছে এই অংশ। এই অংশ কিভাবে গেছে? সমবেগে গেছে। আর সমবেগের ক্ষেত্রে ফর্মুলা কি ব্যবহার করা হয়? S = VT। আর এখানে ত্বরণ ছিল, সমত্বরণ। সমত্বরণের ক্ষেত্রে ফর্মুলা কি ব্যবহার করা যায়? দেখো, আমরা বি এর মান জানি না। এখানে যদি S = VT থেকে কতটুকু রাস্তা সে গেছিল? 1 কিলোমিটার। এস এর মান 1 কিলোমিটার আমরা জানি, টাইম কত লাগবে সেটা বের করতে হবে। তার মানে ভিটা আমাদের জানা নাই, ভিটা বের করতে হবে। এই অংশে দেখো, আদিবেগ আমি জানি, এস এর মান আমি জানি, এস হচ্ছে 1 কিলোমিটার, টাইম হচ্ছে 4 মিনিট। তাহলে এই যে প্রথম অবস্থার শেষ বেগটা বিটা আমরা জানি না, এই বিটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখন বিটা কিভাবে বের করা যায়? ত্বরণটা আমার জানা নাই, ত্বরণটা আমার জানা নাই, তাহলে আমি বেগটা কিভাবে বের করব? দেখো, আমাদের দরকার হচ্ছে বেগ। এখন বেগের সাথে রিলেটেড ফর্মুলা কি কি আছে? বেগের সাথে রিলেটেড ফর্মুলা তোমার এখানে এস জানা আছে, টি জানা আছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওখান থেকে তুমি এ বের করতে পারবা। দেখো, এটার আনসার দেখো। প্রথম ক্ষেত্রে S1 = UT প্লাস হাফ এ টি স্কোয়ার লেখা যায়। S1 প্রথম ক্ষেত্রে কত? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000, ইকুয়ালস টু ইউ আদিবেগ নাই, 0 × T মানে 0 প্লাস হাফ ইন্টু এ এর মান আমি জানি না, ইন্টু টাইম কত লাগছে? 240 সেকেন্ডে গেছিল 1 কিলোমিটার, তাইলে 240 স্কোয়ার। এখান থেকে এটা তো নাই, তাহলে দুইটা এখানে গুণ করে দিবা, 2000/240 স্কোয়ার। তাহলে এ পাবা কত? এ ইকুয়ালস টু উপরে থাকলো 2000/240 স্কোয়ার। কত আসে আনসার বলো? 2000/240 স্কোয়ার। কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের মানে তো নাম, হ্যাঁ হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তিতে এই অঙ্ক পাবা। বলো, এটার আনসারটা বলো আমাকে। এর মান কত আসে? 2000/240 স্কোয়ার। রুদ 11:30 বাজে গেছে। বলো, এটার মান কত আসে? এর মান কত আসে?
এর মান জানি না, ধরো এর মান আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ এর মান আমি এখান থেকে পেয়ে গেছি। আমার দরকার হচ্ছে কি, বি, বেগ কত হয়েছিল সেটা জানা। তাহলে বিটা কিভাবে বের করতে পারি, দেখো বি আবার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি লিখা যায়। আদি বেগ হচ্ছে 0, এর মান এখান থেকে পাইছি ইন্টু টাইম লাগছিল কত সময়, 4 মিনিট, মানে 240 সেকেন্ড। তার মানে বি এর মান ফাইনালি পাওয়া গেছে 240 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে বি এর মান। তাহলে পরবর্তী 1 কিলোমিটারের ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এই যে পরের অংশে যেখানে সে সমবেগে গেছিল, সেখানে S=S2 বি টি লিখা যায়। তো বি এর মান তুমি এখান থেকে 240 পেয়ে গেছো। তাহলে টি ইকুয়ালস টু কি লিখা যাবে, টি ইকুয়ালস টু S2/V লিখা যাবে। S2 হচ্ছে পরবর্তী 1 কিলোমিটার, মানে আবার 1000 মিটার, ডিভাইডেড বাই বি। বি এর মানে যে আগে বের করে রাখছি 240 এখান থেকে তুমি মান বসাইবা, যত আসবে তত আনসার। ইসরাত জাহান 0.034, তোমার রহমান বলছো 0.0347, 0.035। আচ্ছা, যেটা আসুক, এই যে কয়ের এখানে মান বসাই দিবা তাহলে। 240 ইন্টু 0.035, মানে এখান থেকে কিছু একটা তো আসবে, সেই মানটা এখানে বসবে আর কি, বি এর জায়গায় সেই মানটা বসাই দিব। যত আসে তত আনসার। শেষ। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে মুসলাম, পরের প্রশ্ন হচ্ছে একটি চলন্ত গাড়ি 22 মিটার/সেকেন্ড মন্দন সৃষ্টি করে ব্রেক করা হলো। 44 মিটার দূরে গাড়িটি থামলো। ব্রেক করার মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? আরে বাবা রে, এগুলো সব 9-10 এর অঙ্ক। একটি চলন্ত গাড়ি, একটি চলন্ত গাড়ি 22 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করে, গাড়িকে 22 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করে ব্রেক করা হলো। ফলে ব্রেক চাপার সাথে সাথে কিন্তু গাড়ি থামে না, আর একটু সামনে গিয়ে থামে। ফলে গাড়িটি 44 মিটার দূরে গিয়ে থামছে। ফলে গাড়িটি 44 মিটার দূরে গিয়ে থামে। ব্রেক করার মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? ব্রেক চাপার মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? আগেরটার আনসার বলতেছে এখনো। আচ্ছা, ওকে, এখন আসো। একটা গাড়ি আছে, দিস ইজ দ্য গাড়ি। এই গাড়ির একটা নির্দিষ্ট বেগ আছে, আদি বেগ আছে। এই গাড়ির একটা নির্দিষ্ট আদি বেগ আছে, সেটা আমরা জানি না কত। তো এই গাড়িটাকে এখানে কি করা হয়েছে, ব্রেক চাপা হয়েছে। ফলে সেই গাড়িটা আরো কিছু দূর যায়, সামনে গিয়ে থামছে। ব্রেক করার কারণে তার মন্দন হয়েছে, স্পিড কমছে, মন্দন হয়েছে কতটুকু? মন্দন হয়েছে 22। মন্দন হয়েছে কতটুকু? 22 মিটার/সেকেন্ড স্কোয়ার। গাড়িটা থেমে গেছে, তার মানে শেষ বেগ হয়েছে কত? 0। এবং কত দূরত্বে গিয়ে থামছে সে? 44 মিটার দূরত্বে গিয়ে থামছে। তাহলে এখান থেকে তুমি দেখো, এস এর মান আমি জানি, এর মান আমি জানি, শেষ বেগের মান আমি জানি, ইউ এর মানটা আমার লাগবে। তাহলে এটা আমি কিভাবে বের করতে পারি? v²= u² + 2s। আনসার আমরা জানি v²= u², যেহেতু মন্দন এই কারণে মাইনাস, শেষ বেগ হয়ে গেছিল 0, আদি বেগ আমি জানি না, -2 ইন্টু এর মান হচ্ছে 22, এস হচ্ছে 44। তাহলে এটাকে যদি বামে নিয়ে যাই, তাহলে u²= 44², তার মানে u হবে 44 মিটার/সেকেন্ড। ইউ এর মান হবে 44 মিটার/সেকেন্ড, আদি বেগ ছিল 44 মিটার/সেকেন্ড।
উত্তর কত আসছিল কেউ বলেন, উত্তর দিয়ে কি করবা? উত্তর পরে বাসায় ক্যালকুলেটরে করে নিও। এটা বলো, এটা বুঝছো কিনা? আদিবেগ ছিল কত? 44 মিটার/সেকেন্ড। পরের কোয়েশ্চেন, একটি বলকে 44 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কত সময় পর বলটি ভূমি থেকে 90 মিটার উচ্চতায় থাকবে? কত সময় পর ভূমিতে ফিরবে? শেষ, এটা মুছে ফেলবো, শেষ। এত স্লো পড়াইলাম আজকে, একটা চ্যাপ্টারে 2 ঘন্টা লাগলো। মিলানি শর্মা, বুঝছি, ওকে। তাহলে শেষ, মুছে ফেললাম। এটা না বুঝার কিছু নাই। এটা 9-10-এর অঙ্ক, সবগুলাই 9-10-এর অঙ্ক। পরে একটি বলকে 44 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি বলকে 44 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। নিক্ষেপ করা হলো, কত সময়ে বলটি ভূমি হতে 90 মিটার উচ্চতায় থাকবে? কত সময়ে বলটি ভূমি হতে 90 মিটার উচ্চতায় থাকবে, এটা একটা প্রশ্ন। কত সময় পর ভূমিতে ফিরবে? ঠিক আছে, এটা কি পরন্ত বস্তুর সূত্র, এটাও 9-10-এর অঙ্ক। একটা বলকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 44, এটা হচ্ছে আদিবেগ। নিক্ষেপ করা হলো, কত সময় পর বলটি ভূমি হতে 90 মিটার উচ্চতা থাকবে? H = 90 মিটার। অর্থাৎ এখান থেকে এইটা হচ্ছে বল, এটাকে হচ্ছে তুমি কত বেগে নিক্ষেপ করছো, 44 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, সে হচ্ছে নির্দিষ্ট একটা উচ্চতা গিয়ে আবার ফেরত আসবে। এটা মনে করো যে 90 মিটার, এটা হচ্ছে 90 মিটার। এখন আমাদের প্রশ্ন করছে কত সময় পরে সে এখানে থাকবে। তার মানে উচ্চতার মান কত? 90 মিটার। H = কত? 90 মিটার। কত সময় পর, তার মানে টি এর মান আমি বের করব। বস্তু যখন উপরে উঠে, পৃথিবী তখন তারে ধরে থাকে, নিচের দিকে টান দিতে থাকে। তার মানে G = -9.8। নিচের দিকে, এই কারণে কি নেগেটিভ, কত? 9.8। তাহলে জি এর মানও আমরা জানি 9.8। তাহলে H = UT প্লাস হাফ জিটি স্কোয়ার। H = কি হবে ফর্মুলা? আনসার, H = UT, প্লাস হবে না মাইনাস হবে? বস্তু যাচ্ছে উপরে, পৃথিবী টান দিচ্ছে নিচে, দুইটা দুই দিকে, এই কারণে মাইনাস। হাফ জি টি স্কোয়ার। আদিবেগ কত ছিল? এটা আবার জিরো করে দিও না, আদিবেগ আছে কিন্তু। 44 × T। এইচ এর মান কত? 90 মিটার। মাইনাস গুলোকে এই পাশে নিয়ে আসো। 4.9T² - 44T প্লাস 99 = 0। এখান থেকে টি এর মান দুইটা পাওয়া যাবে। এটা দ্বিঘাত সমীকরণ, ক্যালকুলেটরে বসাইলে সলিউশন চলে আসবে। সলিউশনটা কত? আনসার আসবে 5.83, 3.15। 5.83, 5.83 অথবা 3.15 সেকেন্ড। 15 সেকেন্ড। এখানে দুইটা আনসার দিয়ে কি বোঝাচ্ছে বলতে পারবা কেউ? আনসার দুইটা কেন আসলো? সময় তো একটা হওয়া উচিত, দুইটা সময় দিয়ে কি বোঝাচ্ছে বলতে পারবে কেউ? টি এর মান দুইটা আসলো, যে দুইটা দিয়ে কি বোঝাচ্ছে? হয় 5 সেকেন্ড পরে থাকবে, না হলে তো 3 সেকেন্ড পরে থাকবে। দুইটা টাইম কেন আসতেছে? একটা নেগেটিভ না, দুইটাই পজিটিভ। দুইটা যদি নেগেটিভ হইতো তাহলে তো একটা বাদ দিয়ে দিতাম। এখানে আনসার দুইটা আসতেছে, কেন আসতেছে, কি বোঝাচ্ছে বলতে পারবে? হ্যাঁ,
কেউ কি বলতে পারবে এটা? বলো, এটা কি শেষ? এটা বোঝা গেছে কিনা? 11:40 বাজে, আমরা হচ্ছে আর একটা অঙ্ক করবো তারপরে শেষ। বলো তো এটা বোঝা গেছে কিনা? রেশমি রানী শর্মা, বুঝছি, ওকে। তাহলে মুছে ফেললাম, হ্যাঁ। এখানে আনসার দুইটাই হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। কেউ তো বলতে পারলা না আনসার দুইটা কেন আসছে, দুইটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হোমওয়ার্ক। দুইটা আনসার দিয়ে কি বোঝাচ্ছে খুঁজে বের করো। নেক্সট কোয়েশ্চন, একটি গুলি নির্দিষ্ট বেগে দেয়ালে আঘাত করে, এগুলো তো বহুত পড়ছো। একটি গুলি নির্দিষ্ট বেগে দেয়ালে আঘাত করে, দেয়ালে, হাতের লেখা বুঝবা না, আমি যখন বলি আমার কথা শুনবা। দেয়ালে আঘাত করে 5 সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। 5 সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। গুলিটি আর কত দূর যেতে পারবে? গুলিটি আর কত দূর যেতে পারবে? ম্যান, এটা আগের প্রশ্নের দুইটা অংশ ছিল, তাই না? আগের প্রশ্নে প্রথম অংশটা ছিল যে কত সময় পরে 90 মিটার উচ্চতায় থাকবে, আর পরের অংশ ছিল যে কত সময় পরে সে ভূমিতে ফিরে আসবে। কত সময় পরে ভূমিতে ফিরে আসবে, সেটা আর একটা পার্ট ছিল, তাই না? তো ভূমিতে কত সময় পরে ফিরে আসবে সেটা বের করবা কিভাবে? এই যে ফর্মুলা, 2u/g আর কি, এটা হচ্ছে ফর্মুলা, বিচরণ কালের